স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। আমরা এসএসসির ফিনান্সের একেবারে শুরু থেকে ফিনান্স সিলেবাসের শেষ পর্যন্ত অর্থাৎ 13টি যে অধ্যায় আছে সবগুলো অধ্যায় নিয়ে আমরা শিক্ষার্থীদের ফ্রি সেশন করব, যাতে শিক্ষার্থীরা খুব সহজে এসএসসির ফিনান্সে খুব ভালো মার্কস পায়, অর্থাৎ A+ মার্কস পায় এবং ভালোভাবে শিখতে পারে। A+ পাওয়ার থেকেও যেটা সব থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ সে এমনভাবে ভালোভাবে শিখতে পারে যাতে বিবিএতে বা ইউনিভার্সিটি পর্যায়েও যেন বা অথবা এইচএসসিতেও যেন সে ফিনান্সে খুব ভালো করতে পারে। তো আমরা খুব গুরুত্বপূর্ণ যে কয়েকটি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে সেগুলো আমরা আগে কভার করব, তারপরে আমরা থিওরি চ্যাপ্টারগুলো দেখার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের প্রতি সপ্তাহের একটা ধারাবাহিক সেশন চলবে। প্রতি সপ্তাহের একটা করে ভিডিও আপলোড হবে এবং বা একটা করে ক্লাস নেওয়া হবে, এবং সেই ক্লাসে কি আপনারা ভিডিও দেখবেন এবং কি কি প্রবলেমগুলো সেগুলো সমাধানের জন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করবেন এবং আমি সমাধান দিব। তো আমরা যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য। অর্থাৎ অর্থের মূল্য সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, সেটাকে আমরা অর্থের সময় মূল্য বলে থাকি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়। অর্থের সময় মূল্য হলো এমন একটা অর্থনৈতিক ধারণা যেখানে বর্তমান সময়ে পাওয়া 1 টাকা ভবিষ্যতে পাওয়া 1 টাকার চেয়ে বেশি মূল্যবান। অর্থাৎ আমরা যদি 10% সুদে 1000 টাকা 1 বছরের জন্য ব্যাংকে রাখি, তাহলে 1 বছর পরে 1100 টাকা পাওয়া যাবে। তাহলে এই 100 টাকা কি হলো? ওই 1100 টাকা 1 বছর পরের 1100 টাকা বর্তমান সময়ে যার ভ্যালু হচ্ছে, মূল্য হচ্ছে 1000 টাকা। অথবা 1 বছর পরের 1000 টাকা বর্তমান সময়ে তার মূল্য 1000 টাকারও কম। অর্থাৎ সময়ের সঙ্গে এই যে মূল্যের অর্থের ভ্যালুর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, সেটাকে আমরা অর্থের সময় মূল্য বলে থাকি। কেন বর্তমানে পাওয়া টাকা বেশি মূল্যবান, এমন একটা প্রশ্ন যদি আমরা সমাধান করার চেষ্টা করি, আমরা 4টা পয়েন্টের আলোকে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। বিনিয়োগ সুবিধা, আজকের টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে সুদ বা মুনাফা পাওয়া যায়। সাধারণত আমরা ইনভেস্ট করি ব্যবসায় মুনাফার জন্য, যে আমি 10 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম, তাহলে 10 লক্ষ টাকা থেকে যেন 20% বিনিয়োগের 20% মুনাফা রিটার্ন আসে। তাহলে কোন ধরনের পণ্য সামগ্রী আমাকে উৎপাদন করতে হবে বা কোন ধরনের সেবা সামগ্রী আমাকে মানে বিক্রয় করতে হবে বা সেবা দিতে হবে, সেটা নিয়ে আমরা পরিকল্পনা করে থাকি বা বিভিন্ন বিজনেস পোর্টফোলিও আমরা অ্যানালাইসিস করে থাকি। তাহলে বিনিয়োগ সুবিধার ক্ষেত্রে আমাদের টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্যটা বোঝাটা খুব প্রয়োজন। মুদ্রাস্ফীতি, যেটাকে অর্থনীতির গুরুত্বপূর্ণ টার্ম, যেটাকে আমরা ইংলিশে ইনফ্লেশন বলে থাকি। অর্থাৎ মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হচ্ছে যে সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম বাড়ে, ফলে ভবিষ্যতে টাকা দিয়ে কম জিনিস কেনা যায়। অর্থাৎ আমরা যদি এখানে একটা উদাহরণ দেই, যে 1971 সালে প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে 2026 আর হচ্ছে 1971, প্রায় 50 বছরেরও বেশি সময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো 71 সালে 1 মণ চালের যে মূল্য, এখন কয়েক গুণ বেশি 2026 সালে এসে 1 মণ চালের মূল্য। তো তাহলে কি হচ্ছে যে আসলে 1971 সালে যদি 1 মণ চালের মূল্য 100 টাকা হয়, তাহলে আমাদের এখন 2 কেজি চাল বা 1 কেজি 1.5 কেজি চাল কিনতেই 100 টাকা লেগে যায়। তাহলে অর্থের সময়ের মূল্য কত পরিবর্তন হয়েছে। তাহলে মুদ্রাস্ফীতি ব্যাপারটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম বাড়ে, ফলে ভবিষ্যতে টাকা দিয়ে কম জিনিস কেনা যায়। অর্থাৎ আমি 20 বছর আগে 5 টাকা দিয়ে যে কলমটা কিনেছি, সেই কলমটার অর্থাৎ ওই মানের একটা কলম কিনতে এখন 10 টাকা প্রয়োজন হয়। তাহলে কি হচ্ছে যে এই সময়ের সঙ্গে সঙ্গে একই অর্থ দিয়ে আমরা কম কলম পাচ্ছি। যেখানে 10 টাকা দিয়ে 2টো কলম কেনা যেত, এখন 10 টাকা দিয়ে একটা কলম কেনা যায়, ওই মানের কলম। এরপরে আমরা আসি ঝুঁকি, এবং এই বিষয়টাই হচ্ছে যে আমরা যে ব্যাপারটা আলোচনা করলাম সেটাই হলো মুদ্রাস্ফীতি। এটা নিয়ে আমরা ইনফ্লেশন নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ঝুঁকি বা রিস্ক,
ভবিষ্যতে টাকা পাওয়া অনিশ্চিত হতে পারে। আমি ব্যবসায় বিনিয়োগ করলাম, এখন আসলে আমার তো লসও হতে পারে, সবসময় যে মুনাফা হবে তা তো না। বা ব্যাংকে আমি 10% ইন্টারেস্টে বা 20% ইন্টারেস্টে ব্যাংকে আমি টাকা জমা রাখবো। তো ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চয়তা। আমরা জানি যে সাম্প্রতিক সময় বেশ কিছু ব্যাংক গ্রাহকের টাকা ঠিকমতো দিতে পারছেন না। আর্থিক কি বলা যায় যে ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার পথে, বা তাদের আর্থিক অসঙ্গতি আর ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে। একটা ভবিষ্যৎ দিনগুলোতে একটা অনিশ্চয়তা সবসময় আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে যে ব্যবহারের সুবিধা। বর্তমানে টাকা থাকলে তাৎক্ষণিকভাবে সেটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যদি কোথাও ব্যবসায় বিনিয়োগ করে ফেলি তাহলে আমরা চাইলেই তাৎক্ষণিকভাবে আমরা টাকা রিটার্ন আনতে পারবো না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে ব্যবসাটা চালিয়ে যেতে হবে, বা একটা নির্দিষ্ট সময়ে লোনে আমি একজনকে টাকাটা ধার দিব। তাহলে কি ওই সময় পার না হলে আমরা ফেসিলিটি বা বেনিফিট পাচ্ছি না। তাহলে কি হচ্ছে, আমরা যদি আরেকটু বিষয়টাকে একটু আরো সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, যে কেন বর্তমানে পাওয়া টাকা বেশি মূল্যবান, এই বিষয়টাকে আমরা আরেকটু সহজভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি একটু উদাহরণের মাধ্যমে। ধরুন আজকে আপনার কাছে 1000 টাকা আছে। আপনি যদি এটি ব্যাংকে 10% সুদে 1 বছরের জন্য জমা রাখেন, তাহলে 1 বছর পরে কত টাকা পাবেন? অর্থাৎ 1100 টাকা, তাই তো? আমরা এটাকে ফিউচার ভ্যালু, এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এবং 1+ সূত্রটা হচ্ছে 1+ আর হচ্ছে রেট অফ রিটার্ন, অর্থাৎ সুদের হার আমরা যেটাকে বলে থাকি, সুদের হার, আর তা রেট অফ ইন্টারেস্ট, তারপরে হচ্ছে এন হচ্ছে যে আসলে কত সময়, এনটা হচ্ছে যে কত সময়ে ধরে আমি টাকাটা রাখবো ব্যাংকে, বা কত সময় ধরে আমরা ইনভেস্টমেন্টটা করব। তাহলে আমরা এরকম একটা সহজ ভবিষ্যৎ মূল্যটা বের করার জন্য আমরা এরকম একটা সহজ সমীকরণ ব্যবহার করতে পারি। আমাদের ম্যাথটা একটু আবার দেখার চেষ্টা করি, যে আজকে আপনার কাছে 1000 টাকা আছে। আপনি যদি এটি বাজারে 10% সুদে 1 বছরের জন্য জমা রাখেন, তাহলে আপনার 1 বছর পরে এই 1000 টাকার ভ্যালুটা কত টাকা দাঁড়াবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটাকে আমরা বলে থাকি ফিউচার ভ্যালু। এফবি মানে ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু, এবং পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। আমরা এই সূত্রটাকে যদি এভাবে দেখি যে 100, আমরা ফিউচার ভ্যালু সূত্রটাকে ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু, তাহলে প্রেজেন্ট ভ্যালু কত দেওয়া আছে? 1000 টাকা, এবং কত পার্সেন্ট সুদ? 10% সুদ। 10% সুদ আমরা 0.10 এভাবে লিখতে পারি, আর আসলে দশমিকে রূপান্তর করে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমাদের কত টাকা আসতেছে? আমাদের 1 বছর পরে আমাদের 1100 টাকা, অর্থাৎ 1100 টাকা আমাদের আজকের 1000 টাকার ভবিষ্যৎ ভ্যালু আমরা এটা নির্ণয় করলাম। অর্থাৎ আজকে 1000 টাকা 1 বছর পরে 1100 টাকা হতে পারে। আমরা যদি এটাকে আরেকটু সংক্ষেপে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, আমি এখানে একটু রেড মার্ক করে দিয়েছি। রেড মার্ক করে দেওয়ার প্রধানত কারণ হচ্ছে যে এই জায়গাগুলোকে একটু এমফেসিস দিলে আমরা বিষয়টাকে একটু সহজভাবে বুঝতে পারবো। অর্থের সময় মূল্য মানে হলো সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়, তাই বর্তমান টাকা ভবিষ্যতে টাকার চেয়ে বেশি মূল্যবান। আমরা তাহলে অর্থের সময় মূল্যটা সবাই বুঝতে পেলাম। আমরা এরপরে আরেকটা টার্ম নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো, সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে অর্থের ভবিষ্যৎ মূল্য কি, অর্থাৎ ফিউচার ভ্যালুটা কি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ অর্থের ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু অফ মানি হচ্ছে বর্তমানে থাকা কোনো নির্দিষ্ট পরিমাণে টাকা যদি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট সুদ হারে বিনিয়োগ করা হয়, তাহলে ভবিষ্যতে সেই টাকা যে পরিমাণ হবে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলা হয়। আমরা একটু আগে উদাহরণের মাধ্যমে দেখলাম যে 1000 টাকা 10% সুদে 1 বছর পরে 1100 টাকা পাওয়া যাবে, অর্থাৎ 1100 টাকা পাওয়া যাবে। তাহলে এই 1100 টাকাই হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। আমরা যদি এটাকে আরেকটু মানে খুব সহজ একটা সমীকরণের মাধ্যমে দেখার চেষ্টা করি, যে আজকের টাকা সুদ সহ ভবিষ্যতে যত হবে সেটাই হচ্ছে ভবিষ্যৎ মূল্য।
ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের আমরা যে সূত্র ব্যবহার করি, সূত্রটি হচ্ছে, আমরা ইতিমধ্যে একটা সূত্রটি দেখেছি, সূত্রটি হচ্ছে যে ফিউচার ভ্যালু ইকুয়াল টু এফ ভি ইকুয়াল টু পিভি, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, ইন্টু 1 প্লাস আর, আর মানে রেট, সুদের হার, তারপর টু দি পাওয়ার এন, এন হচ্ছে যে কত সময়ের জন্য, এটা কি 1 বছরের জন্য না 5 বছরের জন্য। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটা কিসের? চিত্রটা হচ্ছে ফিউচার ভ্যালুর। আমরা এখানে ধরে নিচ্ছি যে ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1000 টাকা, আজকের 1000 টাকা, রেট কত? 5% সুদে, এন হচ্ছে 20, মানে 20 বছর পরে কত টাকা হবে। তাহলে আজকের 1000 টাকা, আজকের 1000 টাকা 5% সুদে 20 বছর পরে এটা হবে 2653.30, অর্থাৎ 2653 টাকা। এখানে একটা ডলার সাইন দেওয়া আছে, ডলার সাইনটার মানে হচ্ছে এটা যেহেতু সফটওয়্যার দিয়ে করা, এই জন্য টাকা না এসে এটা ডলারে দেখাচ্ছে। একই কথা, কারেন্সি, আমরা আমাদের দেশে কারেন্সি বলে থাকি টাকা, আমেরিকানরা এটাকে ডলার বলা হয়, বা বিভিন্ন দেশে আবার বিভিন্ন ইয়েন, তারপরে নানা ধরনের কারেন্সির বিভিন্ন ভ্যালুয়েশন আছে বিভিন্ন দেশে। তো যাই হোক, আমরা এটা বুঝতে পেরেছি যে ফিউচার ভ্যালুর এই সূত্রটা সহজ একটা সূত্র। আমরা এর পরে আরেকটা উদাহরণ দিব এবং সেই উদাহরণের প্রেক্ষিতে আমরা এই চিত্রটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা তাহলে একটু উদাহরণে চলে যাই। আমরা জানি সূত্রটা, সবাই জানি যে এফবি মানে ফিউচার ভ্যালু, পিভি প্রেজেন্ট ভ্যালু, আর হচ্ছে রেট অফ রিটার্ন বা রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। তাহলে বর্তমানে আমাদের টাকা আছে কত? 1000 টাকা, সুদের হার 10%, এবং সময়টা আমরা এতক্ষণ উদাহরণ দিচ্ছিলাম 5 ইয়ার্স অথবা 1 বছর। এখন আমরা উদাহরণ দিব 2 বছরের জন্য 10% সুদে কত টাকা হবে আজকের 1000 টাকা। আমরা আমাদের সেই সূত্রটা একটু দেখার চেষ্টা করি। একই সূত্র, ফিউচার ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে 1000 ইন্টু 1 প্লাস আমাদের সেই সুদের হার কত? 10%, এবং কয় বছরের জন্য? এন এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 2, তাই তো? তাহলে কি হচ্ছে? তাহলে আমরা এটা পেলাম কত? ফিউচার ভ্যালু পেলাম 1210 টাকা। তাহলে 10% সুদের 1 বছর 1000 টাকা, 2 বছর পরে আমরা পাবো 1210 টাকা। তা আজকের 1000 টাকা 2 বছর পরে 1210 টাকা। এটাকে যদি সংক্ষেপে আমরা এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি যে বর্তমানে টাকার সাথে সুদ যোগ হয়ে ভবিষ্যতে যে পরিমাণ অর্থ আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। এখন এই ডায়াগ্রামটাকেই, অর্থাৎ 1000 টাকা 10% সুদে 2 বছর পরে আমরা কত ভবিষ্যৎ মূল্য পাবো, সেটা আমরা একটু এই চিত্রটা দেখার চেষ্টা করি। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ভ্যালু 1000 টাকা, বর্তমানে 1000 টাকা 10% সুদে 2 বছর পরে কত টাকা হবে, এবং সেক্ষেত্রে আমরা একটা চিত্রের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করছি যে এই 1000-এর এখানে পয়েন্ট, এটা হচ্ছে আজকের দিনের 1000 টাকা। এই যে 2 বছর পরে, এখানে আমরা 2 দেখতে পাচ্ছি, 2 বছর পরে কত হবে? 1210 টাকা। এখন আমরা তাহলে অর্থের ভবিষ্যৎ মূল্য দেখলাম, এখন আমরা অর্থের বর্তমান মূল্যটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। অর্থের বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু অফ মানি হলো ভবিষ্যতে আমরা যে পরিমাণ অর্থ পাওয়া যাবে তার বর্তমান সময়ে বা সমমানের মূল্যকে অর্থের বর্তমান মূল্য বলা হয়। আমরা কিছুক্ষণ আগে উদাহরণ দিচ্ছিলাম যে 1000 টাকার 2 বছর পরে 10% সুদে আমরা পাবো 1210 টাকা। তাহলে ওই 2 বছর পরে 1210 টাকার বর্তমান মূল্য কত? 1000 টাকা, তাই তো? এখন আমরা এটাকে একটু এভাবে দেখতে পারি যে ভবিষ্যতে কোনো টাকা আজকের দিনে কত টাকার সমান সেটাই বর্তমান মূল্য। আমরা এটাকে যদি একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, চিত্রটা ঠিক সে আগের চিত্রের মতোই। আমরা একটু সূত্রটা দেখি যে প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আমরা ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্রটা কি দেখেছি যে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আর এখন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় বা বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে পিভি ইকুয়াল টু ফিউচার ভ্যালু এফবি ডিভাইডেড বাই, অর্থাৎ ভাগ, ডিভাইডেড বাই মানেই হচ্ছে ভাগ 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি আজকের 1000 টাকা 5% সুদে 20 বছর পরে কত টাকা আমরা পাবো? 2653 টাকা। তাহলে 20 বছর পরের 5% 1000 টাকার 5% সুদে 20 বছর পরের 2653
টাকা, আজকের ভ্যালু হচ্ছে, বর্তমান মূল্য হচ্ছে 1000 টাকা। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে এটা একটু দেখার চেষ্টা করি। উদাহরণটা হচ্ছে, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, আর এবং এন এটা দিয়ে কি বোঝায় আমরা সেটা ইতিমধ্যেই জেনেছি। এখন অঙ্কটা হচ্ছে যে আপনি যদি 2 বছর পরে 1210 টাকা পাবেন এবং সুদের হার 10% হলে এটার প্রেজেন্ট ভ্যালু কত, আজকে কত টাকা, সেটা আমরা কিভাবে বের করব? আমরা একটু আগে সূত্রটা দেখলাম যে প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই, আর এখানে আমরা ভাগ চিহ্ন দিয়েছি, একই কথা, 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে আমরা কত পেলাম, যে 10% সুদে 2 বছর পরের 1210 টাকা, আজকের দিনের কত টাকা, 1000 টাকা, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে 2 বছর পরে 1210 টাকা পাওয়া মানে আজকের দিনে তার মূল্য 1000 টাকা। এটাই হচ্ছে বর্তমান মূল্য। অর্থাৎ সংক্ষেপে আমরা বলতে পারি যে ভবিষ্যতে পাওয়া অর্থের আজকের দিনে সমমানের মূল্যকে অর্থের বর্তমান মূল্য বলা হয়। এটাকে আমরা আবার একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1000 টাকা 10% সুদে 2 বছর পরে আমরা কত টাকা পাবো, 1210 টাকা পাবো, অর্থাৎ 1210 টাকার আজকের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1000 টাকা, তাই তো? তো যাই হোক, আমরা এই 3টা বিষয় আমরা দেখলাম, অর্থের সময় মূল্য এবং অর্থের ভবিষ্যৎ মূল্য এবং অর্থের বর্তমান মূল্য। তো তাহলে আমরা এই 3টে বিষয়কে আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখার চেষ্টা করি, এক নজরে একটু 3টা বিষয়কে আমরা একটু দেখি যে অর্থের সময় মূল্য কি, বর্তমান টাকা ভবিষ্যৎ টাকার চেয়ে বেশি মূল্যবান, এটাকে আমরা অর্থের সময় মূল্য বলে থাকি। ভবিষ্যৎ মূল্য হচ্ছে বর্তমান টাকা সুদ সহ ভবিষ্যতে যত টাকা হয়, যেমন আমরা 1000 টাকার উদাহরণ দিচ্ছিলাম যে 1000 টাকা 2 বছর পরে 10% সুদে কত টাকা, 1210 টাকা। বর্তমান মূল্য ভবিষ্যতের, বর্তমান মূল্য হচ্ছে যে ভবিষ্যতের টাকা আজকে কত টাকা বা আজকে কত টাকা সমমান সেটা। তাহলে আমরা 10% সুদে 2 বছর পরের 1210 টাকা, আজকের দিনে কত টাকা বর্তমান মূল্য, 1000 টাকা। এটাকে যদি আমরা আবার একটু এক্সাম ট্রিক্স বা একটু মনে রাখার একটু কৌশল প্রয়োগ করি, সেটা হচ্ছে টাইম ভ্যালু কি, টাইম ভ্যালু মানে কি, সময়ের কারণে টাকার মূল্যের পরিবর্তন হয়। ফিউচার ভ্যালু হচ্ছে আজকের টাকা ভবিষ্যতে কত হবে, এবং প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ভবিষ্যতের টাকা আজকে কত সমান হবে। আমরা এরপরে একটু দেখি যে আমরা একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা ফিনান্স, এসএসসির ফিনান্স, অ্যাকাউন্টিং এবং আইসিটি এবং এইচএসসির ফিনান্স, অ্যাকাউন্টিং এবং আইসিটি, এই 6টি বিষয়ের উপরে ধারাবাহিকভাবে এসএসসির আপাতত আমরা খুব শীঘ্রই এটা শুরু হচ্ছে 60টিরও বেশি রেকর্ড ক্লাস, যে এরকম রেকর্ড ক্লাস থাকবে, এবং প্রতি সপ্তাহে যারা কোর্সে এনরোল করবে তাদের জন্য প্রতি সপ্তাহে একটা লাইভ ক্লাস থাকবে। তাদের, অর্থাৎ একজন শিক্ষার্থী একটা ভিডিও কোর্স কিনলো, কিন্তু তার কোথায় প্রবলেম হচ্ছে, তার নতুন কোনো সমস্যা হচ্ছে কিনা, সে কোনো প্রবলেম ফেস করলে, কোনোটা বুঝতে সমস্যা হলে সে সঙ্গে সঙ্গে টিচারের সাথে যোগাযোগের জন্য প্রতি সপ্তাহে একটা করে সেশন হবে, এবং সেক্ষেত্রে ক্রিটিক্যাল বিষয়গুলো ওই 10 বছরের অভিজ্ঞ শিক্ষক এটা সমাধান করে দিবে, এবং গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। এবং ওই প্রতি সপ্তাহে যে একটা করে ক্লাস হবে, এবং সেই ক্লাসের মধ্যে 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিটের একটা এক্সাম হবে, পরীক্ষা হবে শিক্ষার্থীদের জন্য, এবং অধ্যায় ভিত্তিক লেকচার শিট থাকবে, এবং ফেসবুকে একটা সাপোর্ট গ্রুপ থাকবে, যেখানে যারা এনরোল করবে যেসব শিক্ষার্থীরা, তারা এই সাপোর্ট গ্রুপে তারা তাদের সমস্যাগুলো লিখতে পারবে, এবং সেটা ওই 10 বছরের অভিজ্ঞ বা তার থেকেও বেশি অভিজ্ঞ যারা দীর্ঘদিন ধরে এই সাবজেক্টের উপরে সৃজনশীল ট্রেনিং আছে, যারা এই বিষয়টা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানে খুব নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াচ্ছেন দেশের, এবং সেই স্যাররা যুক্ত হয়ে সেই প্রবলেমগুলো সলিউশন করবেন। এবং এসএসসি একেবারে এখন শিক্ষার্থী বলা হচ্ছে যে এই 200 টাকার এই সাবজেক্টের কোর্সটা কিনলে সে কতদিন সেবা পাবে, সে যতদিন ফাইনাল এসএসসি পরীক্ষা, যতদিন পর্যন্ত ফাইনাল এসএসসি পরীক্ষা পর্যন্ত সে এই প্রতি সপ্তাহে করে একটা করে ক্লাস করতে পারবেন। এবং তার তো রেকর্ড কোর্স আছে, লেকচার শিট, এবং প্রতি সপ্তাহে তার এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে শিক্ষকের সঙ্গে, অনলাইনে জুমে অথবা গুগল মিটে যুক্ত হয়ে অথবা স্টিমিয়ারে যুক্ত হয়ে।
তো আমরা এই কোর্স রাখছি 200 টাকা। এটা আসলে খুবই কম, কিন্তু তারপর হচ্ছে আমরা চাই যে সব শিক্ষার্থীরা যুক্ত হয়ে এই সুযোগটা পাক। এই জন্যই আমরা 3টে বিষয় দেখলাম। এরপরে আমরা চতুর্থ বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সুদ কি, ইন্টারেস্ট কি। আমরা যখন ফিনান্সের অঙ্ক করি বা ব্যাংকিং সেক্টরের কথা ভাবি, তখন হচ্ছে ইন্টারেস্টটা আসলে ভাবতে হয়। ইন্টারেস্টের উপরে নির্ভর করে একজন ব্যক্তি যদি 5টা প্ল্যান থাকে তার বিনিয়োগের, সেই 5টা প্ল্যানের জন্য সে কোনোটা অর্থাৎ এই 5টার মধ্যে যে কোনো একটা চয়েস করতে হবে। কারণ কি, তার বিনিয়োগ, সেই প্রফিট, অর্থাৎ তার ইনভেস্টমেন্ট সীমিত, তার কাছে অর্থ সীমিত, অ্যাসেট সীমিত, এবং সেটা দিয়ে তাকে একটা বিনিয়োগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারেস্ট রেট অফ রিটার্নটা কেমন আসবে সেটার উপর ডিপেন্ড করে একটা বিনিয়োগ ডিসিশন নিয়ে থাকেন একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী। তাহলে সুদটা আমাদের, এজন্যই আমাদের সুদটা বোঝাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে যে সুদ কি, সুদ হচ্ছে ঋণ নেওয়া বা টাকা ব্যবহারের বিনিময়ে মূলধনের উপরে যে অতিরিক্ত অর্থ প্রদান করা হয় তাকে সুদ বলা হয়, তাই তো? অর্থাৎ বিনিয়োগের জন্য যে অর্থটা থাকে আমাদের কাছে সেটাই আমরা সাধারণত মূলধন বলে থাকি। অর্থাৎ আমি ব্যবসায় যে অর্থ বা যে যে সম্পদটা বিনিয়োগ করা হয় সেটাই হচ্ছে আমাদের মূলধন। তো ঋণ নেওয়া বা টাকা ব্যবহারের বিনিময়ে মূলধনের উপরে যে অতিরিক্ত অর্থ প্রদান করা হয় তাকে সুদ বলা হয়। যেমন আমরা বলছিলাম যে 2 বছর পরে 1000 টাকা 10% সুদে কত টাকা হবে, 1210 টাকা। তাহলে এই যে 210 টাকা 1000 টাকার সঙ্গে যুক্ত হচ্ছে, এই 210 হচ্ছে সুদ, ইন্টারেস্ট। সহজভাবে আমরা যদি এটাকে আবার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, যে টাকা ধার নিলে বা ব্যাংকে জমা রাখলে মূল টাকার অতিরিক্ত যে টাকা পাওয়া বা দেওয়া হয় সেটাই হচ্ছে সুদ। আমরা এরপরে একটি উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করি বিষয়টা। সেটা হচ্ছে যে আপনি ব্যাংকে 10,000 টাকা রাখলেন এবং ব্যাংকে 10% সুদ দেওয়া হয়। তাহলে 1 বছর পরে আপনি কত পাবেন? 1 বছর পরে পাবেন 10,000 টাকা, 10% মানে 1,000 টাকা। তাহলে 11,000 টাকা পাবেন আপনি। তাহলে এখানে 1,000 টাকা হচ্ছে সুদ। এখন আমরা সুদ নির্ণয়ের ক্ষেত্রে প্রকৃত সুদ আমাদের নির্ণয় করতে হয়। আমরা জানি যে মুদ্রাস্ফীতি নামে একটা টার্ম আমরা পড়ছিলাম কিছুক্ষণ আগে। অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে আমাদের প্রকৃত সুদ কত সেটা আমাদেরকে বের করতে হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10% ইন্টারেস্ট, কিন্তু 10%-এর মধ্যে মুদ্রাস্ফীতি যেটা, সেটাকে আমরা বাদ দিলে আমরা প্রকৃত রিয়েল ইন্টারেস্ট রেট আমরা বের করতে পারি। আমরা তাহলে প্রকৃত সুদ কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, যে মুদ্রাস্ফীতির প্রভাব বাদ দেওয়ার পর যে প্রকৃত সুদের হার পাওয়া যায় তাকে প্রকৃত সুদের হার বলা হয়, যে রিয়েল ইন্টারেস্ট রেট বলা হয়। সহজভাবে আমরা যদি বলি, মুদ্রাস্ফীতি বাদ দিয়ে প্রকৃত পক্ষে যে সুদ পাওয়া যায় সেটাই প্রকৃত সুদের হার। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ব্যাংকের সুদের হার 10%, মুদ্রাস্ফীতি 4%। তাহলে প্রকৃত সুদের হার হবে প্রায় 10% থেকে যদি আমরা মুদ্রাস্ফীতির পার্সেন্টেজ বাদ দেই তাহলে 6%। তাহলে আমাদের প্রকৃত লাভ হলো বা প্রকৃত আমরা ইন্টারেস্ট পেলাম 6%, তাই তো? তাহলে আমরা এই ধরনের একটা সহজ উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছি। আমরা একটা চিত্রের মাধ্যমে, অর্থাৎ একটা রেখার মাধ্যমে বা একটা ডায়াগ্রামের মাধ্যমে এটা একটু দেখানোর চেষ্টা করি। এক নজরে বিষয়টা একটু দেখার চেষ্টা করি। পার্থক্যটা কি? সুদ হচ্ছে মূল টাকার উপরে অতিরিক্ত অর্থ, প্রকৃত সুদ হচ্ছে মুদ্রাস্ফীতি বাদ দিয়ে প্রকৃত সুদের হার আমরা পেয়ে থাকি। এরপরে আমরা যে বারবার কথা বলছিলাম যে মুদ্রাস্ফীতিটা কি, সেটা একটু বিস্তারিতভাবে একটু বোঝার চেষ্টা করি, কারণ এটা অর্থনীতির এমন একটা গুরুত্বপূর্ণ টার্ম। অর্থাৎ ভবিষ্যতে বিবিএ যারা পড়বেন ইউনিভার্সিটিতে বা ইকোনমিক্সের উপরে যারা পড়াশোনা করবেন, অথবা এইচএসসিতে কমার্সের যে শিক্ষার্থীরা আছে, তাদের এই টার্মটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন হলো অর্থনীতিতে এমন একটি অবস্থা যখন সময়ের সাথে সাথে পণ্য ও সেবার সাধারণ মূল্য স্তর বৃদ্ধি পায় এবং টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। আমরা যদি এটাকে এভাবে বলতে পারি যে পণ্য বা সেবার দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলা হয়। সহজভাবে আমরা এটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আগে যে টাকা দিয়ে বেশি জিনিস কেনা যেত, এখন সেই একই টাকা দিয়ে কম জিনিস কেনা যায়, এটাই মুদ্রাস্ফীতি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে 2022 সালে 1 কেজি চালের দাম ছিল 50 টাকা,
2024 সালে সেই চালের দাম হলো 70 টাকা। তাহলে চালের দাম বেড়েছে, তাহলে এখানে আমরা কত মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছি? 20 টাকা মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছি। এখন আমরা দেখি যে মুদ্রাস্ফীতি অনেকগুলো কারণে মুদ্রাস্ফীতি হতে পারে। আমরা খুব সংক্ষেপে কি কি কারণে মুদ্রাস্ফীতি হতে পারে সেটা একটু দেখার চেষ্টা করছি। মুদ্রাস্ফীতির প্রধান কারণ পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধি। আমরা জানি যে কিছু পণ্য বা সেবার ক্রমান্বয়ে চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদন খরচ বৃদ্ধি পায়। যেমন আজকে একটা হাউজিং কোম্পানিগুলো বা রিয়েল এস্টেট কোম্পানিগুলো গত 10 বছর আগে একটা অ্যাপার্টমেন্ট করতে যে খরচ হতো তার থেকে এখন প্রায় আরও 20 বা 30% বেশি খরচ করতে হয় তাকে একটা অ্যাপার্টমেন্ট করে তারপরে ক্লায়েন্টের কাছে বিক্রি করার জন্য। কাজেই উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, বাজারে টাকার পরিমাণ বৃদ্ধি পায় এবং আমদানি পণ্যের দাম বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করি অথবা আমরা দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যে পণ্য আমদানি করি সেটাও পূর্বের তুলনায় সেটারও দাম বৃদ্ধি পায়। এটা বড় প্রভাব আমরা যখন উৎপাদনের ক্ষেত্রে দেখতে পাই যে র ম্যাটেরিয়ালস কোনো একটা পণ্য উৎপাদন করতে যে কাঁচামাল আমদানি করা হয় সেটা গত 10 বছর পূর্বের সেই র ম্যাটেরিয়ালসের থেকে এখন যে ওই পণ্যটা উৎপাদন করতে যে র ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় বা কাঁচামাল প্রয়োজন হয় সেটার এখন মূল্যটা বেশি। মুদ্রাস্ফীতির প্রভাব, টাকার ক্রয় ক্ষমতা, মুদ্রাস্ফীতির প্রভাবে টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, জীবনযাত্রার খরচ বেড়ে যায় এবং সঞ্চয়ের মূল্য কমে যায়, তাই তো? এক লাইনে মনে রাখার কৌশল, এসএসসি এক্সামের ক্ষেত্রে আমরা এটা মনে রাখতে পারি যে দাম বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে এবং টাকার ক্রয় ক্ষমতা কমে। আমরা তাহলে মুদ্রাস্ফীতির বিষয়টা একটু খুব সহজ একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। আমরা তাহলে আজকে 5টা জিনিস শিখলাম। প্রধানত অর্থের সময় মূল্য, তারপরে হচ্ছে ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য, সুদ এবং মুদ্রাস্ফীতি এবং প্রকৃত সুদ। এর সঙ্গে আমরা বলছিলাম যে প্রতিটা ক্লাসের সঙ্গে আমরা 5 মিনিট বা 10 মিনিট যে ধরনের পরীক্ষার প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে সেই ধরনের প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা যে টপিকস নিয়ে কথা বলছি সেই টপিকসের উপর থেকে, ওই একই বিষয়বস্তুর উপর থেকে কিভাবে এমসিকিউ হতে পারে এবং কিভাবে সিকিউ প্রশ্ন হতে পারে, অর্থাৎ এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন কি হতে পারে সেটার একটা বা দুটো বা আমরা 5টা বা 10টা উদাহরণ দিব। আমরা তাহলে খুব অল্প সময়ের মধ্যে এমন কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। এটা যেহেতু উত্তর দেয়া আছে, পরবর্তীতে এগুলো একটা শীট আকারে থাকবে, আপনারা সবাই পরীক্ষা দিবেন, এক্সাম দিবেন এবং এক্সামের পরে সঠিক উত্তর কোনটা সেটা জানতে পারবেন। তো আমরা এখানে সরাসরি সঠিক উত্তর কোনটা সেটা আমরা এখানে শীটে দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের একটা ফ্রি ক্লাস, তো অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়? অর্থের সময় মূল্য বলতে আমাদের এই বি নম্বরটা আমাদের উত্তর, অর্থাৎ বর্তমান টাকা ভবিষ্যতে টাকার চেয়ে বেশি মূল্যবান, এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। তারপরে আমরা 2 নম্বরে একটু আসি। 2 নম্বরে বলা হচ্ছে যে অর্থের সময় মূল্যের প্রধান কারণ নয় কোনটি। এখানে বলা হচ্ছে বিনিয়োগের সুযোগ, অবশ্যই এটা প্রধান কারণ, মুদ্রাস্ফীতি, ঝুঁকি সবগুলোই কারণ। বৃষ্টিপাত, অর্থাৎ বৃষ্টিপাতের সাথে অর্থের সময় মূল্যের কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ডি, অর্থাৎ বৃষ্টিপাত। আমরা এরপরে আসি যে বর্তমানে টাকার ভবিষ্যতে যে মূল্য হয় তাকে কি বলে? তাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য, তাই তো? তাহলে এখানে সি নম্বরটা সঠিক উত্তর। আমরা আসি এরপরে ভবিষ্যতে পাওয়া টাকা আজকের সময়ের সমমানকে কি বলা হয়? বর্তমান মূল্য, তাই তো? এ তাহলে এখানে সঠিক উত্তর। আমরা এরপরে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র কোনটি? আমরা সবাই জানি ভবিষ্যৎ মূল্যের সূত্র কোনটি, একটু আগেই আমরা এটা শিখেছি। ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র, অর্থাৎ ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্র। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ। এরপরে হচ্ছে 6 নম্বরে আমরা আসি, বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র কোনটি? আমরা একটু আগে শিখেছি প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্র। প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্র কি? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর বি। পিভি কি? পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, তাই তো? উত্তর হচ্ছে এ নম্বর সঠিক উত্তর। এফভি এর পূর্ণরূপ কি? এফভি এর পূর্ণরূপ ফিউচার ভ্যালু। তাহলে আমাদের এই বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা আর দ্বারা কি বোঝায়? আর দ্বারা আমরা রেট অফ রিটার্ন বা রেট অফ ইন্টারেস্ট আমরা, তাহলে কি আর মানেই হচ্ছে সুদের হার।
এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা আমরা বুঝি কত সময়ের জন্য আমাদের সেই সুদের হারটা বা রিটার্নটা কত সময়ের মধ্যে আসবে। তাহলে এন মানে সেই ইয়ার যেটা বা সেই সময়কাল, তাই তো? তাহলে এখানে বি হচ্ছে সঠিক উত্তর। অর্থের সময় মূল্য ধারণা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ফিনান্সের সঙ্গে সম্পর্কিত। আমরা ফিনান্স বিষয়টা পড়ছি, এটার সাথে টাইম ভ্যালু অফ মানির একটা সম্পর্ক রয়েছে। আজকের টাকা ভবিষ্যতে বাড়ে কেন? ভবিষ্যতে বাড়ে হচ্ছে কি কারণে ভবিষ্যতে বাড়ে? সুদের কারণে অবশ্যই, মুদ্রাস্ফীতির কারণে অবশ্যই, ইনভেস্টমেন্ট করে থাকি একটা নির্দিষ্ট সময় পরে বিনিয়োগের জন্য, সবগুলো কারণে। তাহলে এখানে ডি সঠিক উত্তর, অর্থাৎ সবগুলো কারণে আজকের টাকা ভবিষ্যতে বাড়ে, সুদের কারণে, মুদ্রাস্ফীতি এবং বিনিয়োগ। তাহলে এখানে ডি হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বরে আমরা আসি। অর্থের সময় মূল্য ধারণা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? এটা অবশ্যই বিনিয়োগ সিদ্ধান্তে, ইনভেস্টমেন্ট সিদ্ধান্তে। তাহলে আমাদের সঠিক উত্তর এ। বর্তমান মূল্য বেশি হলে ভবিষ্যৎ মূল্য কি হবে? বর্তমান মূল্য বেশি হলে ভবিষ্যৎ মূল্যও বেশি হবে, তাই তো? তাহলে এখানে বি উত্তর। সুদের হার বেশি হলে ভবিষ্যৎ মূল্য কি হবে? সুদের হার বেশি হলে ভবিষ্যৎ মূল্যও কি হবে? ভবিষ্যৎ মূল্য বেশি হবে। তাহলে সি সঠিক উত্তর। 16 নম্বরে আমরা আসি। অর্থের সময় মূল্য ধারণা প্রথম কোথায় বেশি ব্যবহৃত হয়? প্রথম সব থেকে বেশি ব্যবহৃত হয় ব্যাংকিং ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর এ। কোনটি অর্থের সময় মূল্যের উপাদান নয়? আবহাওয়া, এটা অর্থের সময় মূল্যের উপাদান নয়। অর্থাৎ সুদের হার, সময়, মূলধন সবগুলোই অর্থের সময় মূল্যের উদাহরণ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি? ডি, আবহাওয়া। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে কোনটি প্রয়োজন? বর্তমান মূল্য, সুদের হার, সময়, সবগুলো। অর্থাৎ বর্তমান মূল্য জানতে হবে। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা বর্তমান মূল্য বের করব, সুদের হার এবং সময় সবগুলি আমাদেরকে জানতে হবে। তাহলে সবগুলো, ডি উত্তর। 19 নাম্বার আমরা একটু আসি। বর্তমান মূল্য নির্ণয়ের কোনটি প্রয়োজন? বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবগুলো প্রয়োজন, ভবিষ্যৎ মূল্য, সুদের হার এবং সময়। এরপরে অর্থের সময় মূল্য ধারণার মূল কথা কি? অর্থের সময় মূল্য ধারণার মূল কথা হচ্ছে সময়ের সাথে টাকার মূল্য পরিবর্তিত হয়, এটাই অর্থের সময় মূল্য মূল কথা। তাহলে আমরা 20টা এমসিকিউ দেখলাম। আমরা যে টপিকস নিয়ে কথা বলছি সেটার উপরে কেমন এমসিকিউ হতে পারে বা বোর্ড পরীক্ষায় কোন ধরনের এমসিকিউ আসে সেটার একটা ধারণা পেলাম আমরা তাহলে 2টা সিকিউ অর্থাৎ সৃজনশীল দুটো প্রশ্ন সমাধানের চেষ্টা করি সংক্ষিপ্তভাবে। একটা ফিউচার ভ্যালুর উপরে আর একটা প্রেজেন্ট ভ্যালুর উপরে। আমরা প্রথম অঙ্কটা দেখি বা প্রথম উদ্দীপকটা দেখি। রহিম আজ ব্যাংকে 10,000 টাকা জমা রাখলো, সুদের হার 10%, 2 বছর পরে সে টাকা তুলবে। তাহলে আমাদের ক হচ্ছে জ্ঞান, আমরা জানি যে জ্ঞানমূলক প্রশ্ন ক। খ হচ্ছে ভবিষ্যৎ মূল্য মানে অনুধাবনমূলক প্রশ্ন। গ হচ্ছে প্রায়োগিক প্রশ্ন এবং ঘতে হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন বা আমরা বলে থাকি যে বিশ্লেষণমূলক প্রশ্ন। এই আমাদের 10 মার্ক থাকে। তাহলে অর্থের সময় মূল্য কি সেটা আমরা ইতিমধ্যে শিখেছি। অর্থের সময় মূল্য কি? অর্থাৎ বর্তমানে পাওয়া টাকা ভবিষ্যতের টাকার চেয়ে বেশি মূল্যবান, এটাই হচ্ছে কি অর্থের সময় মূল্য। ভবিষ্যতের মূল্য বলতে কি বোঝায়? বর্তমান টাকার সাথে সুদ যোগ হয়ে ভবিষ্যতে যে পরিমাণ টাকা হয় তাকে আমরা ভবিষ্যতের মূল্য বলে থাকি। অর্থাৎ ভবিষ্যতের যে পরিমাণ হয় তাকে আমরা ভবিষ্যৎ মূল্য বলে থাকি। এখন গতে হচ্ছে 2 বছর পরে টাকার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। এখন আমাদের ম্যাথ কি দেয়া আছে? রহিম আজ 10,000 টাকা জমা রাখলো 10% হারে, 2 বছর পরে সে কত টাকা তুলবে। তাহলে আমরা ফিউচার ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে এখানে প্রেজেন্ট ভ্যালু কত পেলাম? 10,000 টাকা। কত পার্সেন্ট রেট? 10%। কত বছর পরে? 2 বছর পরে। তাহলে আমরা পেলাম 12,100 টাকা। এটা হলো আমরা কি বের করলাম? ফিউচার ভ্যালু। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা 3 মার্ক পাওয়ার জন্য কিভাবে করতে পারি, কিভাবে এই প্রশ্নটা এখানে যা সংক্ষেপে দেখিয়েছি আপনারা একটু বিস্তারিতভাবে পরীক্ষার খাতায় লিখবেন। প্রথমেই লিখবেন যে ভবিষ্যৎ মূল্য কি সেটা একটা ব্যাখ্যা দিবেন। তারপরে হচ্ছে আমরা সূত্র বসিয়ে মানগুলো বসাবো যে প্রেজেন্ট ভ্যালু কত, রেট কত, এন সমান কত, এটা ডিটেলস লিখে তারপরে অঙ্কটা করে তারপরে উদ্দীপকের আলোকে একটা সমাপনী টানবো। তাহলে এখানে আমরা গতে কত মার্কস পেয়ে যাব? 3 মার্ক পেয়ে যাব, তাই তো? ঘতে হচ্ছে 4 মার্ক। আমরা জানি এখানে আমরা খুব সংক্ষেপে আলোচনা করেছি যে মূল বিষয়টা যেন
আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধরতে পারে। সেজন্যই অর্থের সময় মূল্য বিনিয়োগ সিদ্ধান্তে কেন গুরুত্বপূর্ণ, তাই তো? তাহলে আমরা উদ্দীপক সিদ্ধান্তে আমরা উদ্দীপকে এর মাধ্যমে আমরা এমনভাবে লিখবো যেন 4 মার্ক পাওয়া যায়। আমরা মূল থিমটা একটু বোঝার চেষ্টা করি। কারণ হচ্ছে সময়ের সাথে সুদের মাধ্যমে টাকা বৃদ্ধি পায়, ভবিষ্যতের আয়ের মূল্য নির্ধারণ করা হয়, তাই তো? তাহলে এই বিষয়টাই আমরা বিস্তারিতভাবে লিখবো যেন আমরা এখানে 4 মার্ক পেয়ে যাই। এখানে জাস্ট বোঝার জন্য একটু সংক্ষিপ্তভাবে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম, যাতে শিক্ষার্থীরা বিষয়বস্তুটাকে বুঝতে পারে। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসি, আমাদের প্রশ্ন নম্বর 2। প্রশ্ন নম্বর 2-এ বলা হচ্ছে যে একজন ব্যক্তি 2 বছর পরে 12,100 টাকা পাবে, সুদের হার 10%। তাহলে বর্তমান মূল্য কত সেটা আমরা বের করার চেষ্টা করব। আমরা অর্থের সময় মূল্য কি, কতে, এই ধরনের প্রশ্ন আসবে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক। তাহলে কি বর্তমান মূল্য কাকে বলে, এটা হলো অনুধাবনমূলক। এখানে আমাদের মনে হয় প্রশ্নটা ঠিক হয়নি। আমি একটু সংশোধন করে লিখছি যে বর্তমান মূল্য কি না বলে বর্তমান মূল্য কাকে বলে, কারণ এটা হচ্ছে 2 মার্কের। কাজেই হচ্ছে আমরা এখানে অনুধাবনমূলক প্রশ্নে কাকে বলে বা বর্তমান মূল্য কি ব্যাখ্যা করো সে এভাবে থাকতে পারে, তখন আমরা বর্তমান মূল্যর সংজ্ঞা দিব, একটা উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করব। তাহলে আমরা এখানে 2 মার্ক খুব সহজে পেয়ে যাব। তো ভবিষ্যতে পাওয়া টাকা আজকের দিনে সমমানকে বর্তমান মূল্য বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই কথাটুকু লিখলে কি 2 মার্ক পাওয়া যাবে? না, এটা কথাটুকু লিখলে 1 মার্ক পাওয়া যাবে। অর্থাৎ ক্ষয়ের মধ্যে 2 মার্ক পেতে হলে এখানে একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে বুঝাতে হবে। তাহলেই ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাতে হবে, তাহলেই আমরা ক্ষয়ের 2 মার্কস আমরা পেয়ে যাব। আমরা একটু উপরের প্রশ্নটা একটু ব্যাক করি। এখানে আমরা খটা দেখি, ক্ষয়ের প্রথম প্রশ্নটা। এখানে কিন্তু লেখা হচ্ছে যে ভবিষ্যৎ মূল্য বলতে কি বোঝায়। তাহলে বর্তমানে টাকার সাথে সুদ যোগ করে ভবিষ্যতে যে পরিমাণ টাকা হয় তাকে ভবিষ্যৎ মূল্য বলে। এরপরে আমরা সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বুঝাবো যেন আমরা এখানে ক্ষতে 2 মার্কস পেয়ে যাই। এটাও কিন্তু 1 মার্কের প্রশ্ন হয়ে গেছে, এটা কিন্তু 2 মার্কের প্রশ্ন হয়নি। তো যাই হোক, এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে শুধু বোঝার জন্য শিক্ষার্থীদের আমরা খুব সংক্ষেপে এটা আলোচনা করার চেষ্টা করলাম। আমরা দ্বিতীয় প্রশ্নে ফিরে আসি। দ্বিতীয় উদ্দীপকে বলা হচ্ছে একজন ব্যক্তি 2 বছরে 12,100 টাকা পাবে, সুদের হার 10%। তাহলে বর্তমান মূল্য নির্ণয় করো। আমাদের গয়ের প্রশ্ন, যেটাকে আমরা বলে থাকি প্রায়োগিক প্রশ্ন। অর্থাৎ তাহলে ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্রটা আমরা জানি, পিভি ইকুয়াল টু এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন প্রশ্ন হচ্ছে যে ফিউচার ভ্যালু কত দেওয়া আছে, 12,100 টাকা দেওয়া আছে ফিউচার ভ্যালু, রেট দেওয়া আছে 10%, বছর কত, 2 বছর। এবং এখানে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 12,100 টাকা 2 বছর আর পরের 12,100 টাকা 10% সুদে আজকে এটার ভ্যালু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 10,000 টাকা। আমরা এটা সহজেই বের করতে পারবো। এবং এটা বের করে অর্থাৎ এখানে আমরা ব্যাখ্যা দিব যে বর্তমান ভ্যালুটা মূল্য কি সেটা ব্যাখ্যা দিব, সূত্র লিখবো, তারপরে এই অঙ্কটা করার পরে উদ্দীপকের আলোকে একটু সমাপনী টানবো, তাহলেই আমরা 3 মার্ক পাবো। তাই তো আমি এখানে খুব সংক্ষেপে দেখিয়েছি। তো এটা নিয়ে কিভাবে বিস্তারিতভাবে লিখবেন এটা নিয়ে আমরা অসংখ্য ভিডিও করব। আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীরা যে জায়গা থেকে ভাবে ব্যাপারটা, আমরা সেভাবেই খুব সহজভাবে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব, যাতে শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে তাদের এসএসসি পর্যায়ে যেন তারা খুব সহজেই বুঝতে পারে। অর্থাৎ আজকে আপনারা মনে করবেন যে ফিনান্স কোনো কঠিন বিষয় না। আপনি যদি সহজভাবে বুঝতে পারেন বা ভিডিও সহায়তা নেন বা এই কোর্সের সহায়তা নেন, তাহলে আপনার কাছে ফিনান্স কখনোই কঠিন বিষয় মনে হবে না। আপনি একের বাস্তব উদাহরণ দিয়ে নিজের মতো করে বুঝবেন বা বোঝানো হবে। তাহলে কি হচ্ছে, বা সেই অনুযায়ী একটা গাইডলাইন দেওয়া হবে, বিনিয়োগ সিদ্ধান্তে এর গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে আমরা আমাদের মতো গুরুত্ব উদ্দীপকের ব্যাখ্যা করব, উদ্দীপকের আলোকে আলোচনা করব। আমরা একটু সংক্ষেপে কয়েকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি। এটা কিন্তু 4 মার্কের ঘয়ের প্রশ্ন, কাজে 4 মার্কের প্রশ্ন কিন্তু এত সংক্ষেপে লিখলে হবে না। আমি জাস্ট আপনারা যেন বুঝতে পারেন সেভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো বিনিয়োগ সিদ্ধান্তে অর্থের সময় মূল্য খুবই গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট থিওরিতে, কারণ অর্থের সময় মূল্য দিয়েই আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে আপনার সামনে 5টা প্রজেক্ট আছে, 5টা প্রজেক্টের মধ্যে কোন প্রজেক্টটা গ্রহণ করলে আপনি সব থেকে বেশি লাভবান হবেন। আপনার যদি টাইম ভ্যালু অফ মানির নলেজ না থাকে, বিষয়টা ভালো বুঝতে না পারেন, তাহলে কিন্তু আসলেই এটা আপনার পক্ষে কিন্তু সম্ভব হবে না। তাহলে এই 4টা পয়েন্ট বা 5টা পয়েন্ট কি দেওয়া আছে সেটা দেখি, যে ভবিষ্যতে আয়ের
প্রকৃত মূল্য নির্ধারণ করা যায়। আমরা যদি অর্থের সময় মূল্য, এই কারণেই পড়াটা খুব গুরুত্বপূর্ণ। লাভজনক বিনিয়োগ নির্বাচন করা সহজ হয়, যেটা আমি একটু আগে বললাম যে কথাটা, এবং ঝুঁকি ও মুনাফা তুলনা করা যায়, যে কোন ব্যবসায় ঝুঁকিটা বেশি, কোন ব্যবসায় ঝুঁকি কম, এবং সঠিক আর্থিক একটা ফিনান্সিয়াল একটা প্ল্যানিং করা যায়, আর্থিক একটা পরিকল্পনা করা যায়, যার মাধ্যমে সে তার বিনিয়োগ করে ব্যবসায় লাভবান হতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে টাইম ভ্যালু অফ মানিটা কত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু প্রথমে আবার চলে যাই বিষয়টা নিয়ে, এবং সবার শেষে যে বিষয়টা বলার, যে আমরা এমন একটা রেকর্ড কোর্স অথবা লাইভ কোর্স আমরা একসাথে বলছি কেন, কারণ প্রতি সপ্তাহে একটা লাইভ কোর্স হবে, একটা ক্লাস হবে প্রতি সপ্তাহে, এবং আপনার প্রতিটা অধ্যায়ের রেকর্ড কোর্স থাকবে। আপনি শিক্ষকের সঙ্গে প্রতি সপ্তাহে একবার যুক্ত হতে পারবেন, এবং ফিনান্সে খুব অভিজ্ঞ শিক্ষক এবং এবং বিগত সালের প্রশ্নের সমাধান, এবং এমনভাবে মডেল টেস্ট বা ক্লাস লেকচারগুলো, ক্লাস পরীক্ষাগুলো এমনভাবে হবে যাতে একজন শিক্ষার্থী শুধুমাত্র এই কোর্সের জন্য অন্ততপক্ষে 200 টাকা দিয়ে সে একেবারে 1.5 বছর 2 বছর সে শিক্ষকের কাছে পড়তে পারবে, তাই তো? তাহলে এই সুযোগ হয়তো আপনারা পাবেন না, বা আমরা এই সুযোগটা তৈরি করে দিয়েছি যাতে অনেক শিক্ষার্থীরা সুযোগ পান। এবং যার যে এই পেইড কোর্সটা কিনতে চাবেন, সে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে স্ক্রিনে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS দিবেন, তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, কেমন? এবং যে ফেসবুকের যে সাপোর্ট গ্রুপ আছে, সেই সাপোর্ট গ্রুপেও যুক্ত করা হবে। তাহলে আমরা আজকে টাইম ভ্যালু অফ মানির উপরে অনেকগুলো ক্লাস হবে। তার মধ্যে প্রথম ক্লাসে আমরা একটা ফান্ডামেন্টাল বিষয় শিখলাম। কি শিখলাম? অর্থের সময় মূল্য কি, তারপরে হচ্ছে ভবিষ্যৎ মূল্য কি অর্থের, এবং অর্থের বর্তমান মূল্য কি, তারপরে হচ্ছে ইন্টারেস্ট, সুদ কি, এবং প্রকৃত সুদ কি, তাই তো? সুদ এবং প্রকৃত সুদ কি, তারপরে হচ্ছে মুদ্রাস্ফীতি কি, ইনফ্লেশনটা কি, এবং এটা বিভিন্ন চার্টের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম, এবং 20টা MCQ প্রশ্নের সমাধান করে দেওয়া হলো, এবং 2টা CQ প্রশ্নের আমরা সমাধান করে দিয়েছি। তাহলে প্রিয় বন্ধুদের একটাই বলার, যে আপনারা আপনাদের ক্লাসমেট বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে ওই বন্ধুরা উপকৃত হয় এবং তারা যেন পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারে, এবং ফিনান্সের গুরুত্বটা সে বুঝতে পারে, যে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত, আমাদের HSC এবং যখন আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ব, তখন আসলে ফিনান্সটা এখন যদি ভিত্তিটা খুব সহজ হয়, খুব ভালো বোঝা যায়, তাহলে ভবিষ্যতের দিনগুলো আপনার জন্য বুঝতে সুবিধা হবে, এবং আলটিমেটলি টাইম ভ্যালু অফ মানির প্রয়োজনটা বুঝতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।